নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এর প্রধান শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এবং বাংলাদেশ সংবাদ সংস্থাকেও তিনি বিবৃতি দিয়েছেন যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের নাম জড়ানোয় তীব্র নিন্দা করছেন বাংলাদেশ সরকার এবং যেভাবে ধর্মীয় সংখ্যালঘু মানে মুসলমানদের জান মাল প্রশ্নচিহ্নের মুখে পড়েছে সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শফিকুল এবং বলেছেন পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারকে উদ্যোগী হতে হবে যে মুসলমানদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। শফিকুল আলম বলতে ডেমোগ্রাফিটা জানেন না। মুর্শিদাবাদ জেলায় মুসলমান ভাইয়েরা সংখ্যালঘু নন, তারা সেখানে অফিসিয়ালি 70%। সেই জন্য হুমায়ুন কবিরের মতো একজন বলতে পারেন এখানে আমরা 70 ওরা 30 সনাতনীদের ভাগীরথীর জলে চুবাবো। আর যারা মারা গেছেন তাদের মধ্যে 2 জন সনাতনী। শফিকুল আলমের কি জানা নেই যে ওখানে পোরাস বর্ডার উল্টো দিকে চাপাই নবাবগঞ্জ, যেখানে র্যাডিক্যাল ইসলামিস্টদের দাপাদাপি, তৌহিদি জনতার দাপাদাপি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে বাংলাদেশের দুষ্কৃতীদের প্ররোচনা ছিল এই সংশোধনী ওয়াকফ আইনের বিরুদ্ধে এই হিংসাত্মক প্রতিরোধের পিছনে। শফিকুল সাহেবকে বলবো ভালো করে ডেমোগ্রাফিটা জানুন। পশ্চিমবঙ্গে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু। ওখানে 2 জন সনাতনী খুন হয়েছেন। আমাদের এখানে সারা ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা 20 কোটির বেশি। স্বাধীনতার পর থেকে মুসলমান জনসংখ্যা এখানে বেড়েছে, কমেনি। আর বাংলাদেশে 50 বছর আগে ছিল হিন্দু জনসংখ্যা, মোট জনসংখ্যা 23%, কমতে কমতে সেটা 8%-এর নিচে নেমেছে এবং আপনাদের অন্তর্বর্তী সরকারের সমর্থনকারী জঙ্গি জেহাদিরা পরিকল্পনা করছেন বাংলাদেশের মাটি থেকে হিন্দুদের মুছে দেওয়ার জন্য। আপনি আচরি ধর্ম পরের শেখাও, কাঁচের ঘরে বসে যেন ঢিল না ছড়ে অন্তর্বর্তী সরকার। দেখুন, 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা হয়েছিল 71 সালে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। শেখ মুজিব পাকিস্তানের জেলে তখন বন্দী। নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে গার্ড অফ অনার নেন, তাজউদ্দিন প্রধানমন্ত্রী। সেই 17 এপ্রিল 54 বছর পর বৈঠক হলো পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিনের। বাংলাদেশের বিদেশ সচিব প্রতিনিধি দল নিয়ে এসেছিলেন, তার কাউন্টার পার্টের সঙ্গে বৈঠক করেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে একটা অদ্ভুত দাবি করেছে ইউনূস সরকার যে 71 সালের আগে যে সম্পত্তি ছিল অবিভক্ত পাকিস্তানের, যার ভাগ এখন বাংলাদেশের পাওয়া উচিত, প্রভিডেন্ট ফান্ড, ফরেন এড ইত্যাদি খাতে $4.5 বিলিয়ন একটু বেশি পাকিস্তানের উচিত বাংলাদেশকে দেয়া কম্পেনসেট, ওয়ার ক্রাইমের এগেনস্টে কম্পেনসেট। তাহলে 4.5 বিলিয়নই ধরুন ডলার, সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 50,000 কোটি টাকা। আচ্ছা, মুক্তিযুদ্ধে খান সেনাদের অত্যাচারে, রাজাকার আলসাম সালবাতের অত্যাচারে 30 লক্ষ বাঙালি খুন হয়েছিল, 4 লক্ষ মাতৃশক্তির সম্ভ্রম লুণ্ঠিত হয়েছিল, বহু ডাক্তার, প্রযুক্তিবিদ, সাংবাদিক, সাহিত্যিককে খুন করা হয়েছিল। আজকে ইউনূস ক্ষতিপূরণ চাইছেন 50,000 কোটি টাকা
30 লক্ষ বাঙালির জীবনের বিনিময় মূল্য 50,000 কোটি টাকা। সেটাকে যদি আপনি ভাগ করেন, একজন মুক্তিযোদ্ধার জীবনের মূল্য ইউনূসের সরকারের কাছে 17,000 টাকা মাত্র। আমি সাদে বলি, এটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এটা রাজাকার আল শামস আল বাদারের উত্তরসূরি। পাকিস্তানের কাছে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমার দাবি তো জানানো উচিত। বাংলাদেশে যে সরকারই থাকুক, যদি তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বকে অন্তর থেকে স্বীকার করে, তাহলে তাদের উচিত পাকিস্তানকে মুখের উপর বলে দেওয়া, আগে গণহত্যার জন্য ক্ষমা চান, তারপরে তো সম্পর্ককে আমরা এগিয়ে নিয়ে যাব। ইউনূস তো সুদী, সেই জন্য 30 লক্ষ বাঙালির জীবনের মূল্য ধার্য করেছে 50,000 কোটি বাংলাদেশি টাকায়। ছি ইউনূস, ছি। এতটা নিচে নামতে পারে একটা লোক সবকিছু টাকার মূল্যে? 30 লক্ষ বাঙালির জীবনের কোনো মূল্য নেই? তাদের মূল্য নির্ধারিত হবে টাকার অঙ্কে 54 বছর পরে? আপনি রেড কার্পেট বিছিয়ে ISIR-DG কে স্বাগত জানাচ্ছেন, ইশাকদার আসবেন, আপনি চলে যাবেন ইসলামাবাদ, ওগুলো আমরা জানি। জামাতে ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পাকিস্তানের দালাল, তাদের সমর্থনে আপনারা আছেন, তাই ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা আপনাদের করতেই হবে, নইলে ইউনূসের পিছনে এক লাথি মেরে ক্ষমতা থেকে হটিয়ে দেবে জঙ্গি জিহাদিরা। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্য শুনেছেন ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের সম্মেলনে? তিনি বলছেন, কাশ্মীর ওয়াজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর ইজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর উইল বি আওয়ার জুগুলার ভেন। দ্বিজাতি তত্ত্বের বিষয়টাকে সামনে এনেছেন। হিন্দুদের সঙ্গে তার কত ডিফারেন্স, দুটো রাষ্ট্র কখনো একই নয়। এই জন্যই দ্বিজাতি তত্ত্ব বর্তমান প্রজন্মকে, তাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে হবে দ্বিজাতি তত্ত্বের বিষয়ে, কিভাবে পাকিস্তানের সৃষ্টি হলো ইত্যাদি ইত্যাদি। 13 লক্ষ ভারতীয় সেনা উইথ অল দেয়ার ওয়ারউইথলস, তারা পাকিস্তানকে চমকাতে পারে না, কি বালুচ লিবারেশন আর্মি চমকাবে, এইসব বলেছেন। জিহাদি মাইন্ডসেট, হিন্দু বিরোধিতা ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে আসিম মুনিরের বক্তব্যে। একজন শিয়া সেনাপ্রধান সুন্নি সেনাবাহিনীর, দেখুন পাকিস্তান সেনাবাহিনী ইজ কন্ট্রোলড বাই পাঞ্জাবিস। বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি তো ঘুম ছুটিয়ে দিয়েছে। 44% ল্যান্ডমাস বালুচিস্তানে, পাকিস্তানে স্পার্সলি পপুলেট। চীনকে এখন বালুচ লিবারেশন আর্মির সঙ্গে নেগোশিয়েট করতে হবে যদি তারা গলদর বান্দারকে অপারেট করতে চায়। 2600 কিলোমিটার ওপেন বর্ডার আছে ইরান এবং আফগানিস্তানের সঙ্গে বালুচিস্তানের, এবং অত্যন্ত কি বলবো মিনারেল রিচ প্রভিন্স। সেখান থেকে শোষণ করে পাঞ্জাবের অভিজাত শ্রেণী, মিলিটারি বসদের বিলাস বসনে ব্যবহার করা হয় বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্স। আফগানিস্তান বলেছে আমরা ডুরান লাইন মানি না, আমরা পাখতুন প্রভিন্সের কথা বলি। বালুচ বলেছে আমরা সেপারেট হয়ে যাব। আগে সামলান নিজের ভূখণ্ডের অখণ্ডতা। পাকিস্তান কোনোদিন কোনো যুদ্ধে জেতেনি। 1984 সালে তারা সিয়াচেন গ্লেশিয়ারের কন্ট্রোল হারিয়েছিল। 48 সালে হানাদার বাহিনীকে আমরা হটিয়ে দিয়েছিলাম। 65 যুদ্ধে হেরেছে, 71 যুদ্ধে হেরেছে। আবার যদি যুদ্ধ করতে আসে আবার হারবে। পাকিস্তান ছায়া যুদ্ধ চালায়, টেররিস্টদের ঢুকিয়ে দেয়। 26/11 ঘটনার পিছনে পাকিস্তানের ISIR যে মদত ছিল এখন দিনের আলোর মতো স্পষ্ট। তাউর রহমানকে তো, রানাকে তো আমরা নিয়ে এসেছি, সে তো ISIR মদত পুষ্ট, সবাই জানে। সে পাক মিলিটারিতে ডাক্তার হিসেবে কাজ করত। এখন পাকিস্তান বলছে উনি 20 বছর ধরে আমাদের নাগরিকত্ব রিনিউ করেননি। জাকিউর রহমান লখভি আর এক মাস্টার মাইন্ড লুকিয়ে আছে পাকিস্তানে। হাফিজ সঈদকে পাক সেনা নিরাপত্তা দেয়, লস্করে তৈবার প্রধান।
পাকিস্তান নাকি ব্রেন নয় ব্রেন গেইন করবে। পাকিস্তান টেররিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার। পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, রপ্তানির পরিমাপ হয় এক্সট্রিমিজম দিয়ে। তাই জেনারেল আসিম মুনির যে কথাগুলো বলেছেন সেগুলো আর কি সেনাবাহিনীর মরাল বুস্ট আপ করার জন্য একদম, এবং তিনি নিজেকে পাকিস্তানের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরেছেন। তার এগেনস্টেই তো পাকিস্তান সেনাবাহিনীতে অভিযোগ উঠেছিল যে জেনারেল মুনির, ইউর টাইম ইজ আপ। কারণ পাক সেনা বালুচ স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে লড়াই এঁটে উঠছে না। জাফর এক্সপ্রেসে যা হলো, তারপর পাক সেনার এফিসিয়েন্সি নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যায়। আর একটা কথা বলি, পুলওয়ামায় যখন সেনা কনভয়ে হামলা হলো তখন আইএসআই ডিজি ছিলেন আসিম মুনির। ভারতের রয়ের চিফ অনিল দাসওয়ানা তাকে ফোন করে এমন ধমকেছিলেন যে প্যান্ট খুলে যাওয়ার মতো অবস্থা। অনিল দাসওয়ানা বলেছিলেন, লিসন, অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে হবে, না হলে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। আমরা তো পটকা দিওয়ালির জন্য মজুত করিনি। রাজস্থান সেক্টরে পৃথ্বী মিসাইলের অভিমুখ পাকিস্তানের দিকে ঘুরিয়ে দিয়েছিল ভারত। আমেরিকা খবরটা জানে। তৎকালীন আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন মধ্যস্থতা করেন এবং আসিম মুনির, ইমরান খান তখন প্রধানমন্ত্রী, বলতে বাধ্য হন যে অভিনন্দন বর্তমানকে আমাদের ছেড়ে দিতেই হবে। তারপর ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খান সেদিনকে সন্ধ্যেই ঘোষণা করেন যে অভিনন্দন বর্তমান উইল বি রিলিজ সুন। আপনার অকাত আমাদের জানা আছে। আপনার জেহাদি মানসিকতা, হিন্দু বিদ্বেষ ছত্রে ছত্রে ফুটে উঠেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নিজের সেনাবাহিনীর উপর তো কন্ট্রোল নেই। সেনাবাহিনী বলছে আপনার ইয়োর টাইম ইজ আপ। আপনি ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের সবাই বুক বাজিয়ে বললেন, হিন্দু বিদ্বেষের কথা বললেন, জিহাদি মাইন্ডসেটকে এক্সপোজ করলেন। আপনার প্রত্যেকটা শব্দ সবাই শুনেছে। পাক আর্মির ভূমিকা 48 সাল থেকেই প্রশ্নের মুখে। কখনো তালিবান, কখনো সোভিয়েত আগ্রাসনকে ঠেকাতে আমেরিকার সঙ্গে হাত মেলায় পাকিস্তান, কখনো তিব্বতে আইয়ুব খান স্পাই বিমান পাঠায়, কখনো চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে ডিস্টার্ব করে। আমেরিকা একবারে ফ্রাস্ট্রেটেড পাকিস্তান আর্মি সম্পর্কে। কারণ এই যে রেজিম চেঞ্জ হলো আফগানিস্তানে, সেই রেজিম চেঞ্জের পর পাকিস্তান ভেবেছিল যে আফগানিস্তান হচ্ছে তাদের একটা করদ রাজ্য। কিন্তু সেখানে যখন রেজিস্ট্যান্স পাওয়া শুরু হলো তখন আবার আমেরিকার দ্বারস্থ হচ্ছে। কিন্তু ট্রাম্পের প্রশাসন বলেছে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেয় ততক্ষণ পর্যন্ত কোনো অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে না। আমেরিকা পাকিস্তানকে প্রচুর অর্থ সাহায্য করেছে সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য। তার বহু টাকা আর্মি জেনারেলরা মেরে দিয়েছেন, পাকিস্তান লিডারশিপ মেরে দিয়েছেন। তাদের প্রত্যেকের বিপুল সম্পত্তি আছে দেশে বিদেশে, এবং পাকিস্তান আর্মি ইন্ডাস্ট্রিয়ালিস্টের মতো থাকে। তাদের প্যারালাল ইন্ডাস্ট্রি আছে, সেখানে ব্যাংক আছে, ইন্স্যুরেন্স আছে, বেকারি আছে, পেট্রোল পাম্প আছে, হাউজিং কমপ্লেক্স আছে, সবকিছু তারা চালায়। প্যারালাল একটা এস্টাবলিশমেন্ট। বহুবার, মানে অনেকবার তারা যুদ্ধে হেরেছে ভারতের কাছে। শেষ হেরেছে 71-এ, একেবারে কার্গিলে হেরেছে। এই যে আফগান তালিবানরা ছবি পোস্ট করেছিল পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে, আফগানিস্তানের দিকে চোখ তুলে তাকালে 71-এ যেভাবে হেরেছিল পাকিস্তান ভারতীয় সেনার কাছে, তারই পুনরাবৃত্তি হবে। আসিম মুনিরকে বলবো বিষয়গুলো ভাবুন। আমেরিকা বাগরাম এয়ারবেসে আসছে না, এই মুহূর্তে আসছে না।
এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যতদিন ক্ষমতায় আছে পাকিস্তানকে কোন রকম সামরিক সহায়তা তারা করবে না, নিশ্চিত। এবং চীনও পাকিস্তানের উপর অসন্তুষ্ট, কারণ চাইনিজ ন্যাশনালরা যারা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে কাজ করছেন তারা তো হামলার মুখে পড়ছেন, আত্মঘাতী হামলায় তাদের প্রাণ হারিয়েছে। কিন্তু পাকিস্তানের প্রশাসন চীনা নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না, তাই চীনা প্রশাসন পাকিস্তান সরকারকে বলে দিয়েছে আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা আমাদের সেনাবাহিনী দেবে। পাকিস্তানের মাটিতে সরাসরি চীনা সেনা থাকতে পারে না, হয়তো ওয়াগনার গ্রুপের মতো প্রাইভেট আর্মি বা ওয়ার কন্ট্রাক্টরদের দায়িত্ব দেওয়া হবে, সেখানে পিপলস লিবারেশন আর্মির সদস্যরাই ঘুরিয়ে চীনা ন্যাশনালদের নিরাপত্তা বিধান করবে। নিজের দেশের অখণ্ডতা টেকাতে পারে না, টেরোরিজম, এক্সট্রিমিজম, অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার পাকিস্তান, তার সেনা প্রধানের জিহাদি মাইন্ডসেট, হিন্দু বিদ্বেষ বারবার ফুটে উঠেছে। এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখুন তাদের কি পাকিস্তান প্রীতি, একই রকম জিহাদি মাইন্ডসেট। সেই জন্য লালমনিরহাটে পাকিস্তানের সহায়তায় বিমান ঘাঁটি তৈরি করছে এই বাংলাদেশ, এবং বাংলাদেশ এয়ারফোর্সের লোকজন পাকিস্তানে গিয়েছিল এর মধ্যে। সেই জন্যই পাকিস্তানের ISIDG কে রেড কার্পেট বিছিয়ে সম্বর্ধনা জানাচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার, যাতে বাংলাদেশের জমিকে ব্যবহার করে ISI ভারতে বিচ্ছিন্নতাবাদী কাজ চালাতে পারে। এটাই তো ইউনূসের লক্ষ্য। এই জন্যই তো এত গলাগলি। সার্জিক্যাল স্ট্রাইক মনে আছে? ইউনূসকে আবার মনে করিয়ে দিই, বাংলাদেশের মাটিতে পাক জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পেলে ঘরে ঢুকে মেরে আসার ক্ষমতা ভারতের সেনাবাহিনীর আছে। এইটা মনে রেখেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট করবেন বলে আশা করি।